পাগল হয়ে গেছি। আপনি বোঝেন না? আর কত নিচে নামাবেন আমায়? বলুন তো কি কমতি আছে আমার? কমতির ব্যাপার না। তাহলে? তোমাকে অনেকবার বুঝিয়েছি উষা, আমি তোমার ভাইয়ের বন্ধু। আর তুমি যে পাগলামি করছো তা অহেতুক। আপনার কাছে আমার ভালোবাসা অহেতুক? এইসব কথা বলতে এখানে এসেছো? ভালোবাসার কথা বলতে মানা নেই। বলতে পারেন এসব বলতেই এখানে এসেছি। শব্দ আশেপাশে তাকায়। হসপিটালের বেশিরভাগ মানুষ তাদের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, তাই শব্দ ওষার হাতটা ছেড়ে দিল। মেয়েটা রোজ আসে হসপিটালে আর এসেই এমন পাগলামি করে, যেমন ভাই তার তেমন বোন। শব্দ ভেবে পায় না তার জন্যই এই মেয়ে এত পাগল কেন। শব্দ এবার নর্মাল হবার চেষ্টা করে বলে, বাসায় যাও। আর এখানে কোনো সিন ক্রিয়েট করো না, সবাই দেখছে। আর আমারও পরপর 3টা অপারেশন আছে। শব্দ এতটুকু বলেই স্থান ত্যাগ করে। আর উষা এবারও আগের মতো হতাশ হয় শব্দের জন্য। ঠিক এই 6 মাস থেকে 7 মাস ধরে এমনই পাগলামি করে আসছে। ছেলের মন গলছেই না। এই ছেলে কি দিয়ে তৈরি উষার বুঝে আসে না। এবার হতাশ হয়ে উষা হসপিটাল থেকে বের হতেই একটা ছেলের সাথে ধাক্কা খায়। উষা নিজেকে সামলে ছেলেটাকে সরি বলে। ছেলেটিও কোনো মতে নিজেকে সামলে বলে, সরি মিস, আসলে একটু পরে অপারেশন থিয়েটারে ঢুকতে হবে, তাই দাঁড়াইছিলাম। উষা এবার ছেলেটির দিকে ঠিকমতো পর্যবেক্ষণ করে দেখে পাশের ব্যাচে লেখা ডক্টর সাইব আগুন। উষা বুঝলো এই ছেলে তাহলে ডক্টর। উষা বলে, আসলে আমিও দুঃখিত। আমি অন্যমনস্ক ছিলাম, তাই আপনাকেও খেয়াল করিনি। সাইব হেসে বলে, আচ্ছা সমস্যা নেই, এবার আমি আসি। বলে সাইব সেখান থেকে বিদায় নেই। উষা মাথা নাড়িয়ে হেসে নিজের গাড়িতে গিয়ে বসে। আবিদার বৃষ্টি এসেছে বিয়ের শপিং করতে, সাথে রুহি ও উদয় এসেছে। উষাকে জোর করে ধরে নিয়ে আসে বৃষ্টি। এতে উষা যার পরনাই বিরক্ত হয়। উষা সে আছে তার চিন্তায়, আর এদিকে এরা আছে নিজেদের বিয়ের খুশিতে। সবাই সেই কখন থেকে বিয়ের জন্য শাড়ি লেহেঙ্গা দেখে চলেছে। এতে উষার বিরক্ত শেষ নেই। উষা বিরক্ত নিয়ে এদিক ওদিক তাকাতে তার চোখ পড়ে একটা সবুজ শাড়ির ওপর। চোখটা মনে হচ্ছে সরছে না। উষাও মন্ত্রমুগ্ধে নেয় উঠে এসে শাড়ি দেখে। তারপর কি মনে করে যেন শাড়িটা নিয়ে টয়লেট রুমে যায়। শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিল। আচ্ছা, তাকে শব্দ বারবার কেন রিজেক্ট করে দেয়? সে কি সুন্দর না? তারপর কি মনে করে চুলটা খুলে দেয়। টিপ থাকলে ভালোই হতো। কিছুক্ষণ নিজেকে অবলোকন করে বাহিরে বের হয়ে আসে। বাহিরে আসতেই ওছার চোখ ছানা পড়া। সে বিস্ময়কর চোখ নিয়ে সামনে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না উচ্ছ্বাস এসেছে, সাথে আবার শব্দ। আচ্ছা, সে কি দিন দুপুরে তারা দেখছে? উষার সামনে চোখ রেখে হেঁটে আসতে থাকে। শব্দ কি নিয়ে যেন কথা বলছে, হঠাৎ তার চোখ যায় সামনের দিকে। এক রমণী সবুজ রঙের শাড়ি পরে তাদের দিকেই এগিয়ে আসছে। শব্দের কথা বন্ধ হয়ে যায়। সবুজ রংটা তার পছন্দ না হলেও এই রংটা মনে হচ্ছে শুধুমাত্র এই মেয়ের জন্যই তৈরি। শব্দের মনে হলো তারও উষার মতো মনের মধ্যে ধরস ধরস রোগ হয়ে যাচ্ছে। হৃদয়টাও বোধহয় এবার ছিঁড়ে বেরিয়ে আসবে। শব্দকে কথা বন্ধ করতে দেখে সবাই অবাক হয়ে শব্দ যেদিকে তাকানো সেদিকে তাকায়। উষা এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণের জন্য ইচ্ছাকৃতভাবে কাশি দেয়। এতে শব্দ চোখ নামিয়ে অন্যদিকে তাকায়। উষা তা দেখে হেসে সবাইকে জিজ্ঞেস করে কেমন লাগছে। সবাই জানাই তাকে মানিয়েছে, কিন্তু শব্দ কোনো কথা বলল না, তাই উষার অনেক খারাপ লাগলো। তবু তা প্রকাশ করল না। উষা তখনও আগ্রহী দৃষ্টি নিবন্ধন করে রেখেছিল শব্দর দিকে, কিন্তু শব্দ তার আশায় পানি ফেলে অন্যদিকে চলে যায়। আর উষা এবারও হতাশ হয়। কি করলে এই ছেলের মন গলবে কে জানে। তাদের শপিং করতে করতে রাত হয়ে যায়, তাই বাকিরা সবাই প্ল্যান করে বাহিরে খাবে। কিন্তু শব্দ মানতে নারাজ। তার একটাই কথা, তার বোন অপেক্ষা করছে। শেষে উচ্ছ্বাস মুখ খোলে, তুই আমাদের সাথে ডিনার করে যা, আর তোর বোনের জন্য নিয়ে যা। যতটুকু শুনেছি তোর বোন প্রেগনেন্ট, রাইট? সবাই এক কথা বলে শব্দ আর কোনো কথা পেল না। অগত্যা রাজি হলো। আর রোদসীকে কল করে বলল সে বাহিরে খাবে আর আসার সময় নিয়ে আসবে। রোদসীও মেনে নিল। খাবার সময় শব্দ বসেছিল উচ্ছ্বাসের পাশে, তবে উষা বসে শব্দের ঠিক বিপরীত পাশে, শব্দের মুখোমুখি। উষাকে দেখে মনে হচ্ছে খাবার খাচ্ছে কম, চোখ দিয়ে শব্দকে গিলছে বেশি। শব্দ হঠাৎ করে এমন লোক দেখে কেসে ওঠে। সবে অবাক হয়। আর উষা তাড়াতাড়ি মুখের সামনে পানি ধরে। অগত্যা সেই পানি খেতে হলো। তারপর উষা বেহের মতো তাকিয়ে আছে। এতে শব্দের অস্বস্তি হয়। শব্দ চোখ রাঙিয়ে তাকালে উষা চোখ টিপ দেয়। এতে শব্দ আরও অবাক হয়। একরত্তির মেয়ে দেখো তার বেহায়াপনা।
বড় ভাইয়ের বন্ধুকে লাইন মারছে। শব্দ আর কারোর দিকে না তাকিয়ে নিজের খাওয়াই মন দেয়। আর ওষা মিটিমিটি হাসে। এগুলো সব এতক্ষণ বৃষ্টি দেখছিল। বেচারি এখনো বোকা বোকা চোখে শব্দ আর উষাকে দেখে যাচ্ছে। সে সবার মুখ দেখে আবিদের দিকে তাকালো। আবিদ জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরে খাচ্ছ না কেন? সবাই বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি থতমত মুখ নিয়ে জবাব করে। এই তো খাচ্ছি। তারপর তারা টুকিটাকি কথা বলে খাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ল। শব্দের বাসে ফিরতে আজকে ভালোই দেরি হয়েছে। নিজের কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাসায় ঢোকে। বাসায় আসার পর দেখে রোদসী এখনো সোফায় বসে আছে। কাছে যেয়ে বোঝে রোদসী ওখানে ঘুমিয়ে গেছে। ব্যাপারটা শব্দের পছন্দ হলো না। এই সময় এখানে এভাবে ঘুমানো ভালো নয়। যদি পড়ে যায়। শব্দ রোদসীকে আলতো গলায় ডাকলো। তাবাসুম, এই তাবাসুম। রোদসী নড়ে চড়ে উঠল। আস্তে আস্তে পেটে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো কে ডাকছে। চোখ খুলে দেখলো শব্দ তার দিকে তাকিয়ে আছে। রোদসী অল্প নড়ে উঠে বসলো। তারপর হেসে জিজ্ঞেস করলো, এসেছো কখন? মাত্র। তুই এখানে ঘুমাচ্ছিস কেন? আরে বোঝোই তো এই সময় ঘুম হয় না, তাই এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিভাবে যে চোখ লেগে আসলো বুঝতেই পারিনি। আমাকে একটু ধরো না, আমি আমার ঘরে যাব। খেয়েছিস? রোদসী মাথা নাড়িয়ে বোঝালো। হ্যাঁ, খেয়েছি। শব্দ রোদসীকে ধরে নিজের ঘরে যেতে সাহায্য করেছে। মাত্রই 8 মাসে পড়ল। মেয়েটা এখনই ভালো মতো নড়চড় করতে পারে না। রোদসীকে ঘরে দিয়ে এসে যা খাবার এনেছিল সব ফ্রিজে রেখে নিজের রুমে এসে একেবারে গোসল করে এসে বারান্দায় দাঁড়ায়। শুধু একটা ট্রাউজার পরে উন্মুক্ত শরীর বারান্দায় দাঁড়িয়ে আছে। শব্দই ঠান্ডা বাতাসটা ভালো লাগছে শব্দের কাছে। হঠাৎ করে শব্দে সেই সবুজ শাড়ি পরা রমণীর কথা মনে পড়ল। কই, এতদিন তো মনে পড়েনি। হঠাৎ করে এমন হচ্ছে কেন? শব্দ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করতে চেষ্টা করে। হচ্ছে না। চোখ বন্ধ করে আবার সেই সবুজ শাড়ি পরা রমণীকেই দেখছে। শব্দ চোখ খুলে বিধ্বস্ত মন নিয়ে আশেপাশে যায়। তারপর রুমে যেয়ে সিগারেট আনে। সাধারণত সিগারেট খাওয়া হয় না, তবে তাকে যখন এমন বিধ্বস্ত লাগে তখনই খায়। সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াই নিকশ কালো আকাশের দিকে তাকিয়ে। শব্দের কাছে ঘুরে ফিরে একটা প্রশ্নই আসে, তার এমন বিচ্ছিন্ন লাগে কেন? আচ্ছা, তার একটা পরিবার থাকলে কি হতো? তার আর তার ছোট বোন, এতদিন বোধহয় তাকেও বিয়ে দিতে হতো। তারপর এমন মামা হবার খবর পেত। আসলে জীবন কখনোই একই নিয়মে চলে না। শব্দ কখনোই ভাবেনি হঠাৎ করেই এমন সুন্দর পরিবারটা নিঃশেষ হয়ে যাবে। সিগারেট শেষ হলে আবারও ধরায়। আজকের রাতে আর শব্দের চোখে ঘুম ধরা দেয় না। সারা রাত বারান্দায় সিগারেট খেয়ে কাটিয়ে দেয়। ফজরের আজান কানে আসলে আবারও গোসল করে নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করে। এবারও ফল শূন্য। সব দিক থেকে কেমন একা একা লাগছে। উঠে বসে তারপর বাহিরে তাকিয়ে দেখে এখনও ভোরের আলো ফোটেনি। সময় নিয়ে বাহিরে তাকিয়ে থেকে রেডি হয়ে হাঁটতে হাঁটতে বাহিরে চলে যায়। দেখতে দেখতে বিয়ের সময়ও এসে পড়েছে। বিয়েতে যাতে কোনো কমতি না থাকে এসব দায়িত্ব উচ্ছ্বাস নিয়েছে। যেহেতু উচ্ছ্বাসের ট্রিটমেন্ট চলছে, তাই সে এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি সুস্থ বলা যায়। কথা ছিল আবিদ আর বৃষ্টির বিয়ের অনুষ্ঠান করে তুলে দেওয়া হবে আর উদয় ও রুহির আকদ করা হবে। কিন্তু দিন দিন বিপাশা বেগমের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে রুহি এবং উদয়ের বিয়ে একবারে অনুষ্ঠান করে রুহিকে উঠিয়ে আনবে। বিপাশা বেগমের অবস্থা চিন্তা করে কেউ আর দ্বিমত পোষণ করে না। একটু আগে থেকেই বিয়ের সব প্রোগ্রাম শুরু হয়। প্রথমে মেহেদি এবং তার সাথে সঙ্গীত, তারপর হলুদ হবে। বিয়ের পর রিসেপশন। উচ্ছ্বাস চায় না তার ছোট ভাই বোনের বিয়েতে কোনো কমতি থাকুক। একসাথে যেহেতু 2টা বিয়ে, তাই তারা একটা বড় রিসোর্ট ভাড়া করে সেটাই অনুষ্ঠান করবে। সব আত্মীয়স্বজন প্রায় এসে পড়েছে। একটু পর মেহেদির অনুষ্ঠান শুরু হবে। সেই কখন থেকে রুহি আর বৃষ্টিকে সাজানো হচ্ছে। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই মালিহা বেগম উচ্ছ্বাসকে পাঠায় যেন তাড়াতাড়ি 2 বউকে নিয়ে আসে। বউদের সাথে বিয়েবাড়ির মেয়েরা তো আছেই, এদিক ওদিক ছেলে দেখছে। উষার বান্ধবীরা তো কতক্ষণ এটা নিয়ে টানাটানি করে তো কতক্ষণ অন্য ছেলে। এটা নিয়ে এদের হাসাহাসি শেষ নেই। এর মধ্যে সেখানে উচ্ছ্বাস এসে উপস্থিত হলে সবাই চুপ করে উচ্ছ্বাসকে দেখেই চলেছে। উচ্ছ্বাস এসে উষাকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে যেন বউদের নিয়ে আসা হয়। উষা সব ঠিক আছে জানিয়ে রুহি আর বৃষ্টিকে আনার জন্য সবাই একসাথে যেতে বলে।
এদিকে উচ্ছ্বাস কথা শেষ করে চলে যেতেই মেয়েদের মধ্যে গুঞ্জন ওঠে, উচ্ছ্বাসকে দেখে ফিদা হয়েছে, তো কার কোন জিনিস ভালো লেগেছে। এসবে উষা বিরক্ত হয়ে উঠে আসে। বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। উষার সামনে এসে এক পিচ্চি দৌড়ে এসে ধাক্কা লাগে। উষা শাড়ি পরতে নিজেকে সামলাতে না পেরে বাচ্চা ও নিজে একসাথে উল্টে পড়ে। ঠিক তখনই সেখানে এক লোক এসে দাঁড়ায়। উষা জুতো জোড়া দেখে উপরে তাকায়। তাকে দেখে শব্দ এসে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। শব্দ বাচ্চাকে উঠিয়ে আশেপাশে তাকালো। কেউ না থাকায় সে নিজের হাত বাড়িয়ে বলল উঠতে। উষা কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল শব্দের পানে। শব্দ উষার হাতটা শক্ত করে ধরে উঠল। উঠে দাঁড়িয়ে বুঝলো পায়ে ব্যথা পেয়েছে। ভালোই। পায়ের গোড়ালি টনটন করছে ব্যথায়। শব্দ দেখে টলমল চোখে তাকিয়ে বলল, পায়ে অনেক ব্যথা পেয়েছি, মনে হয় না হাঁটতে পারবো। শব্দ উষার দিকে তাকালো। মনে হচ্ছে শুধু একটা টোকা দিলেই কান্না গড়িয়ে পড়বে উষার চোখ দিয়ে। শব্দ নিচের দিকে তাকিয়ে দেখে ভালোই উঁচুচুতু পড়েছিল, যার দরুন হঠাৎ পড়ায় উষা ভালোই ব্যথা পেয়েছে। শব্দ আশেপাশে তাকিয়ে নিচে বসে উষার পা থেকে জুতো খোলে। ফর্সা পা হওয়াতে বোঝা যাচ্ছে ভালোই ব্যথা পেয়েছে। জায়গাটা পুরোই লালচে দাগ পড়ে গেছে। জুতো খুলে শব্দ এবার আশেপাশে তাকায়। এক মেয়ে হেঁটে আসছিল। শব্দ তাকে ডেকে বলে, যদি আপনার কোনো সমস্যা না হয় উষাকে একটু সাহায্য করুন, ওকে একটু ধরে ও রুমে রেখে আসবেন। মেয়েটা শব্দের দিকে তাকিয়ে উষার দিকে তাকালো। উষা এখনো শব্দের দিকে তাকিয়ে আছে। সে ভাবেনি এভাবে শব্দের সামনে পড়বে। ওই দিনের পর থেকে শব্দ কল বা তার সামনে আসেনি, আর আজকেই পড়তে হলো, তাও শব্দের সামনে। মেয়েটা দুজনকে ভালো মতন দেখে জানায় সে পারবে। পরে উষাকে ধরে নিজের রুমের দিকে নিয়ে যায়, আর শব্দ উষার জুতো নিয়ে তাদের পেছন পেছন যেতে লাগলো। রুমে আসার পর মেয়েটাকে একটা মলম আর ঠান্ডা পানি এনে দিতে বলল। মেয়েটিও ঠান্ডা পানি আর ফার্স্ট এইড বক্স এনে দিয়ে চলে যায়। শব্দ যত্নশীল হাসে। পায়ের ক্ষতস্থানে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে মলম দিয়ে বলে একটু রেস্ট নিয়ে যেন নিচে নামে। উষাও ভদ্র মেয়ের মতন মাথা নাড়িয়ে জানায় আচ্ছা। শব্দ সব বুঝিয়ে দিয়ে বের হতে যাবে, তখন আবারও কিছু মনে হওয়ার ভঙ্গিতে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে ডেকে নাও, যদি প্রয়োজন পড়ে পায়ে প্রেশার দিও না, ব্যথা কমলে নিচে নেমো, আর উঁচু জুতো পরার দরকার নেই। সে জিনিস আরামদায়ক থেকে রিস্ক বেশি থাকে, তাই অ্যাভয়েড করাই ভালো। শব্দ এতটুকু বলেই চলে যায়, আর উষা স্তব্ধ মুখে শব্দের যাওয়া দেখছে। এ কোন ডাক্তার মুনিপ শব্দকে দেখছে, যে কিনা তার ফিলিংসকে পাত্তা দেয় না, কান্নাকাটি করলো ফিরে চায় না, সে কিনা এত কেয়ার করলো। ভাবতেই কেমন খুশি খুশি লাগলো। উষা ধপ করে শুয়ে একা একা মিটি মিটি হাসতে লাগলো। আচ্ছা, এত সুখ সুখ লাগছে কেন? সে কি আবারও বেহায়াপনা করছে? না, এখানে উষা কিছুই করেনি, শব্দই তো সব করলো, এত যত্নশীল। তারপর এভাবেই কিছুক্ষণ শুয়ে থেকে ফোন উঠিয়ে উষা তার ফ্রেন্ডের কল দিয়ে বলল ওদের মধ্যে একজন যেন তার কাছে আসে, সে পায়ে ব্যথা পেয়েছে, আর বাকিরা যেন রুহি আর বৃষ্টিকে স্টেজে নিয়ে যায়। অনুষ্ঠান শুরু হয়েছে অনেক আগে। উষা, বৃষ্টির বান্ধবীরা এদিক ওদিক ছেলে দেখছিল আর হাসাহাসি করছিল। এর মধ্যে লিমা নামের একটা মেয়ে বলে ওঠে, যাই বলিস না কেন, উচ্ছ্বাস ভাইয়ের মতো হ্যান্ডসাম আমি দেখি নাই। ভাবি যে কিনা গাধামি করে চলে গেল আমি বুঝি না। এর মধ্যে আরেকজন বলে ওঠে, আরে তোরা উচ্ছ্বাস ভাইকে নিয়ে পড়ে আছিস? জানিস তার একটা বন্ধু এসেছে ভাই, আমি তো তাকে দেখে সেখানেই ফিট খাওয়ার জোগাড়। উষা মুখ শক্ত করে বলে, শোন, যাত্রার দিকে নজর দিস ভালো কথা, তাই বলি এর দিকে আবার নজর দিস না। এ তোদের ভবিষ্যৎ দুলা ভাই, ভালো করে দেখে নে। উষার কথা শুনে সবার মুখ ফাটা বেলুনের মতন চুপসে গেল। ওদের রিয়াক্ট দেখে উষা হেসে উঠল। তা দেখে আরেক বান্ধবী বলে, মামা, ছেলেটা কিন্তু হেব্বি লেগেছিল, কিন্তু এদিকে যে তুই লাইন মারছিস তাকে জানতো তোর পছন্দের আমাদের ভালো লেগেছে, তাই থাক, তোর জন্য না হয় আমরা ছাড়ে দিলাম। তারপর সবার মুখের দিকে তাকিয়ে বলে, কি বলিস তোরা? সবাই মাথা নাড়িয়ে সায় জানায়। উষাও ওদের সাথে আড্ডায় যোগ হয়। সবাই বসে মেহেদি দিচ্ছিল। বরকনেরা বসে আস্তে আস্তে কথা বলছে আর কি নিয়ে হাসছে তা নিয়ে মজা করতে কোনো ছাড় দেয়নি উষা, রুহির বান্ধবী আর বৃষ্টির বান্ধবীরা। এদিকে উদয় আর আবিদের বন্ধুরাও কম যায় না। দুই পক্ষেই সমান সমান।
রুহি আর বৃষ্টি হাতে মেহেদি দেওয়া শেষে উষা দেখে ওদের বরের নাম লিখেছে হাতে, আর আবিদ আর উদয়ের হাতেও ওদের বইয়ের নাম লিখে দেওয়া হয়েছে। উষা এসব দেখে কি মনে করে যেন নিজেও যে মেহেদি আর্টিস্টের কাছে বসে, তারপর বলে মাঝে শব্দের নাম লিখে দিতে। যেহেতু ও সবার শেষে দিয়েছে তাই বাকিদের এদিকে মনোযোগ ছিল না। এভাবেই মেহেদি পর্ব শেষ হয়। পরের দিন রাতে হলুদের জন্য বর বউকে এনে পাশাপাশি বসানো হয়। একে একে সবাইকে হলুদ দেওয়া শেষ হলে সবাই নাচানাচি হই হুল্লোড়ে যোগ দেয়। হলুদ দিয়েই বড়রা নিজেদের মতন ছোটদের স্পেস দিয়ে চলে যায়। উষা ওদের হলুদ দিয়ে হাতে একটু হলুদ নিয়ে স্টেজ থেকে নেমে এদিক ওদিক তাকায়। দূরে একপাশে বসা হালকা হলুদ রঙের পাঞ্জাবি পরা শব্দের ওপর চোখ আটকায় উষার। উষা ধীরে ধীরে হেঁটে এসে শব্দের সামনে দাঁড়ায়। শব্দ ফোন থেকে চোখ উঁচিয়ে উষার পানে তাকায়। উষা আশেপাশে তাকিয়ে শব্দের দিকে একটু ঝুঁকে আসে, কিন্তু শব্দ বুঝতে পারে না উষা হঠাৎ এমন করছে কেন। সে ওইভাবেই উষার দিকে তাকিয়েছিল। উষা আস্তে হাতটা উঠিয়ে হলুদগুলো শব্দের গালে লাগিয়ে দিয়ে কিলকিল করে হেসে ওঠে। যতক্ষণে শব্দ ব্যাপারটা বোঝে ততক্ষণে উষা দৌড়ে পালায়। উষা দৌড়ে রিসোর্টের নির্জন পাশে এসে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে দেখে এই পাশে কেউই নেই। উষা স্বস্তির নিঃশ্বাস পেলে হাঁটতে যাবে, তখনই কেউ তার হাত ধরে টান দিল। চিৎকার করার আগেই মুখে হাত রাখে। এতে উষা আরো ঘাবড়ে যায়। ছোটাছুটি করার চেষ্টা করলে যে তাকে ধরে রেখেছে তার ধরার ধরন আরো শক্ত ও ঘনিষ্ঠ হয়। এতে উষা আরো ভয় পায়। ভয়ে উষার চোখ থেকে পানি বেরিয়ে আসে। আস্তে করে একটা কণ্ঠ কানে আসলো উষার, স্টপ। উষা একদম চুপ হয়ে বিস্ফোরিত নয়নে লোকটার পানে যায়। আবছা আলোতে সেই মুখ উষার কাছে ফুটে ওঠে। তা উষার কাছে অকল্পনীয়। তার মনে হয় সে ঘুরে আছে। লোকটার চোখ আজ অন্য কথা বলছে, যা কখনোই উষা দেখেনি। লোকটা আরো একটু দূরত্ব কমিয়ে আনে। উষা এখনো স্তব্ধ নয়নে তাকিয়ে আছে। হঠাৎ কোমরের দিকে ঠান্ডা কেচের স্পর্শে ঘোর থেকে বেরিয়ে আসে উষা। লোকটার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতও এখনো হলুদের দখলে আছে। উষা কিছু বলতে যাবে তার আগেই ওষ্ঠ আঙুলে রেখে চুপ থাকতে বলে লোকটা। উষা এখনো দেখছে, এই যেন নতুন কাউকে আবিষ্কার করছে উষা। লোকটা নিজের হলুদ দেয়া গাল এনে উষার গালে ঘষা দেয়। খোঁচা খোঁচা দাড়িতে উষার আঁচড় লাগে, তাই হাতটা পাঞ্জাবির বুকের দিকে খামচে ধরে উষার মুখ থেকে একটা নাম বের হয়ে আসে, শব্দ। শব্দ এবার উষার মুখের দিকে তাকালো। উষা ততক্ষণে শব্দর বক্ষস্থলে জায়গা করে নিয়েছে। শব্দ তা দেখে নিঃশব্দে হাসে। উষাকে আরো গভীর করে জড়িয়ে ধরে, আকাশের দিকে চোখ রাখে। এদিকে উষার অবস্থা নাজেহাল। একসাথে হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু পাওয়ায় সে স্তব্ধ হয়ে আছে। যদি এটা কল্পনা হয় তাহলে সে এখান থেকে কখনোই বের হতে চায় না। উষা শব্দের আরো গভীরভাবে আলিঙ্গন করলো। মনে হয় যদি সে শব্দেরা বুকের মধ্যে চলে যেতে পারত তাহলে সেটাই উষার কাছে প্রধান কাজ হতো। শব্দ কিছুক্ষণ সময় দেয় উষাকে স্বাভাবিক হতে। উষা স্বাভাবিক হয় ঠিকই, কিন্তু বুক থেকে মাথা উঠায় না, ওইভাবেই মুখ লুকিয়ে থাকে। শব্দ উষার মাথার চুলে হাত ডোবায়, তারপর মুখ খোলে। নিজেকে এত সামলে লাভ কি হলো? সে এই পিচি মেয়েটার কাছেই তো হার মানতে হলো। উষা শব্দের মুখের পানে চাইলো। উষা কিছু বলার আগেই শব্দ আবারও বলতে শুরু করলো, এই যে আমি শব্দ, যার জন্য এত পাগলামি করলে তাকে পেলেও তার এই ছন্ন ছাড়া অনিশ্চিত জীবনে কেন নিজ থেকে জড়াতে চাইলে? আমার কেউই নেই, সব দিক থেকেই একা। একটা শ্রদ্ধেয় পেশা আর আমার পরিচয় ছাড়া আমার কাছে কিছুই নেই। না আছে একটা পরিবার, তাও কেন জড়ালে আমার সাথে? উষা বুকে মাথা রেখে জবাব করে, আমার কিছু লাগবে না, আপনি থাকলেই হবে। আমার আপনাকে লাগবে, অন্য কিচ্ছু লাগবে না। বিশ্বাস করুন, আমার এত খুশি লাগছে। ঠিক ছোটবেলায় বায়না করলে সাথে সাথে পেয়ে গেলে ঠিক যেমন খুশি হতো, আজকেও ঠিক তেমন খুশি হচ্ছে। আমি আপনাকে বোঝাতে পারবো না। শব্দ উষার এমন বাচ্চামি কথা শুনে হাসে। এ মেয়ের মন মানসিকতা নিতান্তই বাচ্চামি দিয়ে ভরা, না হলে কেউ এসব জানার পরও তাকে এভাবে আঁকড়ে ধরতে চায়। শব্দ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে সময়টি উপভোগ করে। কে জানে এই সময় দ্বিতীয়বার আসে কিনা। আজকে বিয়ে, সবার মনে যেমন আনন্দের ছটা দেখা যাচ্ছে, ঠিক একটা বিষাদের ছোঁয়াও লেগে আছে। আদরের মেয়েরা আজ অন্য ঘরে যাবে, সংসার হবে, তার একটা ছোটখাটো একটা পরিবারও হবে।
আমাদের সমাজে একটা প্রচলিত ধারা এটা। মেয়ে মানুষ হলে একদিন না একদিন নিজের বাড়ি ছেড়ে যেতেই হবে। কি নিদারুণ ব্যথা, তবুও সুখীর জন্য মুখে হাসি ফুটিয়ে বিদায় দিতে হবে। যেহেতু আবেদার বৃষ্টি আগে থেকেই আকত করানো ছিল, তাই তাদের বাড়ির কাজটা প্রথমে করা হয়। তার কিছু সময় পরই উদয় আর রুহিকে এনে রাখা হয়। সামনে সাদা পর্দা, সাথে দেখা যাচ্ছে ফুলের পর্দা। কাজের সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। সবাই চুপচাপ পরিবেশে বিয়ের কথা শুনে যাচ্ছিল। কাজে দোয়া পাঠ করা শেষ করে উদয়কে কবুল বলতে বলে। উদয় একটু দেরি না করে কবুল বলায় আশেপাশে হাসির রোল পড়ে যায়। তারপর আসে রুহির পালা। কাজেই রুহিকে কবুল বলতে বললে রুহি তখনও চুপ করে বসে থাকে। তার মধ্যে কোনো হেলদোল নেই। রেদওয়ান এসে রুহির কাঁধে হাত রাখে। রুহি মুখ তুলে রেদওয়ানের দিকে তাকায়। চোখগুলো কেমন রক্তবর্ণ ধারণ করেছে রুহির। রেদওয়ান মাথা নাড়িয়ে কান্না করতে বারণ করে বলে কবুল বলতে। রুহি কান্না করে দেয়। কান্নারত অবস্থায় অস্পষ্টভাবে কবুল বলে। রুহি কবুল বলতেই সবাই স্বস্তির শ্বাস ফেলে। এভাবেই বিয়ের পর্ব শেষ হয়। দূরে দাঁড়িয়ে এসব দেখছিল ওষা। কখন শব্দ এসে পিছনে দাঁড়িয়েছে সে খেয়ালও ওষার মাঝে নেই। সে এসব ভাবতে ব্যস্ত। আচ্ছা, তাকে রুহির জায়গায় ভাবলে এমন কলিজা ছিঁড়ে যাচ্ছে, এমন লাগছে কেন? সে তো বাবা মা ছাড়া থাকতে পারবে না, তাহলে ওরও এমন কষ্ট হবে, কান্না হবে? এসব ভাবতে ভাবতে চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। শব্দ ওকে কাঁদতে দেখে অবাক হয়। শব্দ উষাকে ডাকে। উষা শব্দকে দেখে চোখ মুছে জিজ্ঞেস করে সে কখন এসেছে। সে জানাই অনেকক্ষণ। উষা কিছু না বলে হাঁটা দিল। শব্দ এবারও অবাক হয়, এই মেয়ের আবার কি হলো? এই তো এতদিন তার আগে পিছে চক্কর কাটতো, আজকে আবার কি হলো? উষা যেয়ে দূরে একপাশে চেয়ারে বসলো। কিছুক্ষণ পরই সেখানে শব্দ উপস্থিত হয়ে তার পাশেই বসে। বিয়েটা যেহেতু রাতে হয়েছে তাই এই পাশে কেউ নেই, সবাই নতুন বর বউ দেখায় ব্যস্ত। শব্দ উষার হাত ধরে কাছে এনে চুমু খেলো। উষার শব্দের পানে চাই। শব্দ জানতে চাই তার কি হয়েছে। উষা এবার মুখ খোলে। নিজেকে রুহি আপু বা বৃষ্টির জায়গায় ভাবলেই কেমন কলিজাটা ফেটে যায়। ওরা বাবা মা ছাড়া কিভাবে থাকবে? আমার ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। শব্দ হাসলো, তারপর উষার হাতের দিকে তাকিয়ে পড়ল। এটা এই জগতের নিয়ম। মেয়ে মানুষ হয়েছ, বিয়ে তো দিতেই হবে। তোমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে ওরা ওদের বাবা মা ছাড়া কি করে থাকবে, কিন্তু ওরা এক বাবা মা থেকে আরেক বাবা মায়ের কাছে যাবে। কিন্তু তুমি, আমার তো কেউই নেই। উষা শব্দের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে কি হলো উষা বুঝতে পারল না। সে চুপ হয়ে শব্দের দিকে তাকিয়ে থাকে। এবার শব্দ উষার দিকে চাইলো। তাকিয়ে দেখে উষা তার দিকেই চেয়ে আছে। তা দেখে হাসলো। তারপর আবারও নিচে। উষার হাত দেখতে দেখতেই হঠাৎ করেই থমকে গেল। উষার হাতটা সামনে এনে ধরে তাতে গোটা গোটা অক্ষরে লেখা শব্দ। শব্দ অবাক চোখে উষার পানে চাইল। সে কখনো ভাবতেই পায়নি উষা এমন পাগলামি করবে। সে তেমনভাবেই জিজ্ঞেস করে, কবে লিখেছ? মেহেদির অনুষ্ঠানে। কেউ দেখেনি? সবার শেষে দিয়েছিলাম, তাই কেউ দেখেনি। দেখেছেন কত গাঢ় রং এসেছে? আমি শুনেছি যার হাতের রং যত গাঢ় হবে তার বর তাকে তত বেশি ভালোবাসবে। উষার এমন বাচ্চামি কথা শুনে শব্দ হেসে উঠল। দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে এলো। দুই বউই কান্না করছে। দুজনকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বৃষ্টি উচ্ছ্বাস জড়িয়ে ধরে কান্না করে বারবার বলছে সে যাবে না। তাই উচ্ছ্বাস আবিদকে বলে ওকে কোলে তুলে গাড়িতে তোলে। এদিকে রুহিরও একই অবস্থা। তাই উচ্ছ্বাসের অমন কথাই উদয় রুহিকে কোলে তুলে। রুহি কান্না করতে করতে জ্ঞান হারায়। তাতে মনে হচ্ছে বিষাদের উপর বিষাদ ছোঁয়া। সবাইকে গাড়িতে করে বিদায় দিতেই বাকিরা বিদায় নেই। শব্দ আর উষা এতক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে এগুলো দেখছিল। সবাই যেতে শুরু করতেই উষা শব্দকে জিজ্ঞেস করে, আবার কবে দেখা হবে? উষার প্রশ্নে হাসে শব্দ, তারপর জবাব দেয়, রিসেপশনে। আজকে রুহি উদয় বৃষ্টি আবিদের বিয়ের রিসেপশন। সবাই নিজেকে সুন্দর সাজে মুড়িয়ে নিয়েছে। বৃষ্টি পরেছে ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি আর আবিদ কালো স্যুট। এদিকে রুহিকেও কম লাগছে না, ম্যাজেন্ডার কালার শাড়ি আর উদয় পরেছে গ্রে স্যুট। সবাই বারবার দুই কোণে আর বরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে একদম মেড ফর ইস আদার।
বাড়ির সবাই খুশি, উষা ওদের দেখছিল আর বান্ধবীদের সাথে আড্ডা মারছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে শব্দ এবং উচ্ছ্বাস এসে উপস্থিত হয়। ওরা আসতেই বান্ধবীদের মধ্যে গুঞ্জন আরও ভারী পড়ে। শব্দ উচ্ছ্বাসের সাথে কথা বলছে আর এদিক ওদিক তাকিয়ে উষাকে খুঁজছে। তাদেরকে হাসাহাসি রোল তো আছেই, আর উষার বান্ধবীরা এটা ওটা বলে উষাকে লজ্জা দিতে ভুলছে না। এসব কথা শুনে উষার কান গাল গরম হয়ে উঠল, মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সেখানে আর টিকতে না পেরে উষা উঠে দাঁড়ালো। সবাই উষা কোথায় যাচ্ছে জিজ্ঞেস করতে উষা বলে বৃষ্টি আর রুহির ওখানেই যাবে। তা শুনে সবাই উঠে দাঁড়িয়ে দুই বউয়ের কাছে চলে আসে। এখানে এসেও তাদের মুখ মনে হচ্ছে আরও লাগাম ছাড়া হয়ে গেছে। ওদের মধ্যে রুহির এক বান্ধবী জিজ্ঞেস করে বসলো, হ্যাঁ রে রুহি, ফার্স্ট নাইটের এক্সপিরিয়েন্স কেমন? ছোট ননদের সামনে এমন কথায় বেচারি যাই যাই অবস্থা। এদিকে ওর অবস্থা দেখে সবাই হেসে গড়াগড়ি খেয়ে বৃষ্টিকেও একই প্রশ্ন করে। আরেক মেয়ে বলে ওঠে, ওরে কি জিজ্ঞেস করছিস? ওর ফার্স্ট নাইট তো কবেই গেছে। তাও বল, কালকে কেমন গেল? ওদের এমন বেফাস কথাবার্তায় রুহি আর বৃষ্টির জান যাই যাই অবস্থা। আরেক বান্ধবী তো ডাইরেক্ট রুহিকে জিজ্ঞেস করেই ফেললো, প্রোটেকশন ছিল তো? এই মেডিসিন নিয়েছিস তো? এরই মধ্যে উদয় আসে। এসব কথা কানে আসতে দাঁড়িয়ে পড়ে পিছনে। এহেন প্রশ্ন শুনে বেচারার বুঝে এখানে অবস্থা আরও খারাপ, তাই আস্তে করে কেটে পড়ে। কোনো মতে ওখান থেকে দূরে এসে চোখ বড় বড় করে স্টেজের দিকে তাকিয়ে থাকে উদয়। ও ভেবেছিল এসব কথা শুধুমাত্র ছেলেদের মধ্যে হয়, এখন দেখছে মেয়েদের মধ্যেও এরকম অবস্থা। নিজের বন্ধুদের কথা মনে করতেই উদয়ের বন্ধুরা কিরে, বলে উদয়ের বন্ধুরা উদয়কে সবাই একসাথে জড়িয়ে ধরল। তারপর উদয়কে ছেড়ে বলে, বাহ, তাহলে বিয়ে করেই ফেললি? তারপর একটা প্যাকেট এগিয়ে এনে উদয়ের হাতে ধরিয়ে বলে, এই নে তোর বিয়ের গিফট, পুরো বছরেরটা আছে, তোর আর কষ্ট করে কিনতে হবে না। বলে চোখ টিপে ওরা হাসাহাসি শুরু করলো। উদয়ের আর বুঝতে অসুবিধা হলো না এরা কি নিয়ে কথা বলছে, আর প্যাকেটেই বা কি দিয়েছে। কিছু বলার আগেই আবিদ, উচ্ছ্বাস আর শব্দ এসে উদয়ের কাছে এসে দাঁড়ালো। ওরা আসতেই এই টপিক ওখানেই বন্ধ হয়। ডক্টর মনির শব্দ, আমরা ব্যাপারটা বুঝতে পারছি, তবে আপনার সেখানে যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু আমার সমস্যাটা বুঝুন। বাসায় আমার বোন আছে, সে এখন প্রেগনেন্ট, ওর ডেলিভারি ডেট চলছে। এখানে আমার প্রয়োজন পড়লে এমনি ওর পেইন কখন ওঠে তার কোনো ঠিক নেই, তারপরও ফার্স্ট বেবি। দেখুন, এটা একটা পেশা, আর আপনি ডাক্তার হয়ে ডাক্তারের নীতি ভুলে যাবেন না। আর আমরা আপনাকে ছাড়া অন্য কারো উপর ভরসা করতে পারছি না। আমি আমার নীতি কথা ভুলিনি, তবে এখানে আমার বোনেরও আমাকে প্রয়োজন পড়বে ডক্টর আফতাব, কেন বুঝতে পারছেন না? দেখুন ডক্টর মনির শব্দ, আপনার বোন প্রেগনেন্ট তা আমরা বুঝেছি। যতদিন আপনি না ফিরছেন ততদিন তার দেখাশোনার দায়িত্ব না হয় আমরা নিলাম। আপনি যান, 3 দিনে এমন কিছুই হবে না। আপনি জাস্ট ইন্ডিয়া যাবেন, অপারেশন হয়ে গেলে চলে আসবেন, ওকে? তুমুল বাক বিতণ্ডায় একসময় হার মেনে শব্দ চুপ করে যায়। তার মাথা ফেটে যাচ্ছে। রোদসী ডেলিভারির সময় চলে এসেছে, যে কোনো সময় পেন উঠতে পারে। এই সময় শব্দকে তার বেশি প্রয়োজন। তবে এইদিকে যে পেশায় সে যুক্ত করেছে নিজেকে, সেই পেশার নীতির বিরুদ্ধে কাজ সে করতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় রোদসীকে এসব ব্যাপারে জানাবে। যেমন ভাবা তেমন কাজ। রোদসীকে কল দেয় শব্দ। দ্বিতীয়বার রিং হতেই রোদসী কল রিসিভ করে। শব্দ বলে, কি করছিলি? আচার খাচ্ছিলাম। সারাদিন এই নিয়ে থাকিস তাই না? রোদসী কিছু না বলে হাসে। শব্দ চুপ করে থেকে ওর হাসি শোনে। তারপর রোদসী সময় নিয়ে শব্দকে বলে, ভাই কিছু বলবে? বুঝলি কি করে? সেটা বাদ দিয়ে বলো কি হয়েছে। আমার 3 দিনের জন্য কলকাতা যেতে হবে, একটা ইমার্জেন্সি কেসে। এ কথা শুনে রোদসী চুপ হয়ে যায়। শব্দ আবারও বলতে শুরু করে, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু হসপিটালের ম্যানেজমেন্ট কমিটি তাদের সিদ্ধান্তেই অটল। কি করব বুঝতে পারছি না। রোদসী মন দিয়ে সব কথা শুনি, তারপর ভরসা দেওয়ার মতো বলে, তুমি কি আমার জন্য ভয় পাচ্ছ? একা তাই? আরে চিন্তা করো না তো, আমি নিজের খেয়াল রাখবো। আর মিলি খালা তো আছেই, বেশি চিন্তা করো না। তাড়াতাড়ি বাসায় চলে এসো, আর আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসো, তাতেই চলবে। রোদসীর এমন পজিটিভ উত্তর শুনে শব্দ একটু চিন্তামুক্ত হলেও মনে মনে শঙ্কা থেকে যায়। তাই কি মনে করে শব্দ সাইফকে কল করে। সাইফ মাত্রই অপারেশন থিয়েটার থেকে আসলো।
হঠাৎ করে শব্দর কল দেখে অবাক হয়ে কল রিসিভ করে কানে ধরে। শব্দ জানাই এমার্জেন্সি কথা আছে, হয় শব্দের কেবিনে আসতে, না হয় ক্যান্টিনে দেখা করতে। সাইফ জানাই সে ক্যান্টিনেই আসছে। শব্দের মুখোমুখি বসে সব কথা শুনছিল সাইফ, তারপর ধীর কণ্ঠে বলে, আপনি যে চিন্তাটা করছেন তা ভাই হিসাবে করাটা স্বাভাবিক, কিন্তু তাবাচ্ছুমের ডেলিভারি ডেট এখনো 15 দিন মতো দেরি আছে। আর আপনি কালকে গেলে 2 দিন পরেই চলে আসবেন। আমার মনে হয় না সমস্যা হবে। আর এইদিকে আমি তো আছি, আমার উপরে ভরসা করতে পারেন। ফ্লাইট কখন? রাত 3টার দিকে। আচ্ছা, আপনি নিশ্চিন্তে যান, আমি এই দিকটা সামলে নেব। আর আপনাদের হেল্পিং হ্যান্ড তো আছে, আমি প্রতি ঘন্টায় আপডেট জানাবো। দয়া করি এবারের অপারেশনও আপনার সাকসেসফুল হোক এবং সই সালামতে তাড়াতাড়ি ফিরে আসুন। শব্দ এবার পুরোপুরি না হলেও একটু চিন্তামুক্ত হয়, তবুও মনের মধ্যে কেমন কুকেই যাচ্ছে তা শুনে সাইফ বলে, আপনি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করা স্বনামধন্য একজন ডক্টর, আর আপনি এসব কুসংস্কার মানেন? এগুলো আপনার মনের ভীতি, এসব কিছুই না। ফি আমানিল্লাহ বলে এই যাত্রা শুরু করুন, কিছুই হবে না। শব্দ আর কিছু বলল না। শব্দের রাতে ফ্লাইট থাকায় সাইফকে শব্দকে সি অফ করতে হলো। কোনো সমস্যার কারণে ফ্লাইট ডিলে হবায় সাইফেরও সেখান থেকে ফিরতে ফিরতে ফজরের আজান দিয়ে দেয়। বাসে এসে একটা লম্বা ঘুম দেয়। ঘুম ভাঙে তার ফোনে কর্কশ আওয়াজে। ফোন তুলে দেখে শব্দের বাসার ল্যান্ডলাইন থেকে প্রায় অনেকগুলো কল এসেছে। এটা দেখে সাইফের কাছে কেমন যেন লাগলো। ঘড়িতে সময় দেখে কেবল সকাল 11টা মাত্র। এ সময় ওর বাসা থেকে কল আসবে তা সাইফ আশা করেনি। ও ভেবেছিল একেবারে বিকেলে ও বাসায় যাবে, আর সকালেই ফোন পেয়ে ভাবনায় পড়ে যায়। তারই মধ্যে তার ফোনটা আবারও যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। এবারও শব্দের বাড়ি ল্যান্ডলাইন থেকে কল এসেছে। দেখে সাইফ কলটা চট করে রিসিভ করে কানে ধরতেই মিলি খালা কান্নারত অবস্থায় কি যেন বলে, যা সাইফ কিছুই বোঝে না। তাই সে বলে, খালা, কান্না না করে কি হয়েছে তাই স্পষ্ট করে বলুন। মিলি খালার কান্নার কারণে ঠিক মতো কথা বলতে পারছিল না। সাইফের হঠাৎ মস্তিষ্কের স্নায়ুকোষ জানান দিল মিলি খালা শুধু শুধু কল দিয়ে কান্না করবে না। ও পাশে কি কোনো বিপদ হলো? তাবাচ্ছুমের কিছু হয়নি তো? এবার সাইফ সিরিয়াস ভঙ্গিতে ধমকে উঠে বলে, খালা, কান্না না করে বলুন কি হয়েছে। তাবাচ্ছুম কোথায়? তুবা খালা তো বইরা গেছে, বাথরুমে গেছিল। হ্যার চিৎকারে আমি দৌড়াইয়া গিয়া দেখি হ্যাঁ পইরা গেছে। আমি কোনো মতে হ্যারে ধইরা হোয়াইয়া রাইখা শব্দ বাবারে কল দিছিলাম। হ্যার নাম্বার বন্ধ কয়। হ্যার পর আপনারে কল দিছি কতরি, তাড়াতাড়ি আহেন, আমার অনেক ভয় করতাছে, তুবা খালা কাঁদতেছে। আর আপনি আমাকে এখন জানাচ্ছেন তাবাচ্ছুম কোথায়? শুনুন, আপনি আগে কান্না থামান, তারপর আপনি ওর কাছে যেয়ে ওর হাত পা মালিশ করুন। আমি হসপিটালে কল করে দিচ্ছি, অ্যাম্বুলেন্স এসে যাবে, আর আমিও আসছি। কথাগুলো বলতে বলতে গাড়িতে উঠে বসে সাইফ। তার মাথা কাজ করছে না। কোনো মতে হসপিটালে কল দিয়ে শব্দের বাসার ঠিকানা দিয়ে অ্যাম্বুলেন্স যেতে বলে। আধা ঘন্টা পথ আজকে মনে হচ্ছে শেষই হচ্ছে না। বাড়ির সামনে এসে গাড়ি কোনো মতে ব্রেক করতেই সাইফ বাড়ির ভিতরে দৌড়ে ঢোকে। এরই মধ্যে অ্যাম্বুলেন্সও এসে পড়ে। রোদসীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সাইফ রোদসীর হাত ধরে। রোদসী হাতটা কেমন ঠান্ডা হয়ে আসছে। সাইফের মন কেমন করে উঠল। এদিকে মিলি খালাও কান্না করতে যায় অবস্থা। রোদসীকে নিয়ে যাওয়া হলে সাইফ নিজের গাড়িতে যেয়ে বসে। বারবারই রোদসীর মুখটা মনে পড়ছে সাইফের। রোদসীর শরীরটা কেমন নিস্তেজ লাগছিল। এসব ভাবতেই সাইফের শরীরটা কেমন ঝিমঝিমিয়ে উঠল। শরীরটা ছেড়ে দিতে চাইছে, তবুও গাড়ি স্টার্ট দিল। যাত্রা এখন হসপিটালের উদ্দেশ্যে। রোদসীর অবস্থা বিবেচনা করে রোদসীকে সি সেকশনে নেওয়া হয়েছে। সাইফ শব্দকে একটু পরপরই কল দিচ্ছে, তবে কোনো কন্ট্যাক্ট করতে পারছে না। কিছুক্ষণ পরে অপারেশন থিয়েটার থেকে একজন নার্স এসে জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে মিসেস মাহাদীপের বাড়ির লোককে? সাইফ এগিয়ে এসে বলল, আমাকে বলুন। পেশেন্টের অবস্থা ভালো নয়, প্রচুর ব্লাড গিয়েছে, ব্লাডের ব্যবস্থা করুন। এবং রিসেপশনের মেয়েটিকে যে বলবেন আপনার ডক্টর প্রোয়েন্টি পাঠিয়েছে। সাইফের বুঝতে সময় লাগেনি কেন তাকে রিসেপশনে যেতে বলেছে। নিজেকে কোনো মতে টেনে হসপিটালের রিসেপশন ডেস্ক পর্যন্ত যেতে সাইফের হাতে একটা বন্ড পেপার ধরিয়ে দেওয়া হলো।
সাইফের মনে হচ্ছে সে তাবাচ্ছুমের খেয়াল রাখতে পারেনি আর না শব্দকে দেওয়ার কথা রাখতে পেরেছে। সাইফ কলমটা ধরল। এই সময়টা ডাক্তারি পেশায় থাকতে সে অনেক দেখেছে। আজকের এই সময়টা যে তার জীবনও আসবে এবং নিজে সাক্ষী থাকবে সে কখনোই কল্পনা করেনি। নিজেকে এ জায়গায় দেখে নিজেকে সে আর শক্ত রাখতে পারছে না। কাপা কাপা হাতে কাগজটাই সাইন করে, তারপর জিজ্ঞেস করে, তাবাচ্ছুমের রক্তের গ্রুপ? এবি প্লাস। আমারও সেম, আমি দিতে পারবো। মেয়েটা সাইফের দিকে তাকালো, তারপর বলল, কমপক্ষে 3 ব্যাগ ব্লাড লাগবে। আপনি আপাতত 1 ব্যাগ রক্ত দিন। বাহিরেও ইমার্জেন্সিতে বলে ব্যবস্থা করে রাখুন, যে কোনো সময় লাগতে পারে। সাইফ মেয়েটির কথা শুনে হসপিটালের ব্লাড ব্যাংকে কল দিয়ে ওখান থেকে ব্লাড পাঠাতে বলে নিজেও চলে যায়। ব্লাড ডোনেট করে সে এসে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়ায়। মিসেস মাহাদির বাড়ির লোক কে আছেন? সাইফ এগিয়ে গেল। তাকে জানানো হলো তাদের মেয়ে বেবি হয়েছে, তবে বেবির অবস্থাও ভালো না, তাই বেবিকে অবজারভেশনে রাখা হয়েছে এবং পেশেন্টের অবস্থাও আশঙ্কাজনক। তাই এখন প্রে করা ছাড়া ডক্টরদের হাতে কিছুই নেই। রাতের দিকে সাইফ শব্দের সাথে কানেক্টেড হতে পারে এবং বলে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরতে। শব্দ কারণ জিজ্ঞেস করলে সত্যিটা বলতে সাহস হয় না সাইফের, তাই ব্যাপারটা চাপিয়ে রাখতে চালু শব্দ জিজ্ঞেস করে, তাবাসুম ঠিক আছে? সাইফ উত্তর দিতে পারে না। কি উত্তর দিবে? যে সে তাবাচ্ছুমে খেয়াল রাখতে অক্ষম, নাকি সে তার কথা রাখতে পারেনি তা? সাইফ উত্তর না করেই এমন নিশ্চুপ থাকায় শব্দের যা বোঝার তা বুঝে যায়। সে জানে সে এখনই এয়ারলাইন্সের কথা বলে আপডেট জানাবে, আর সাইফও যেন তাকে আপডেট জানাতে থাকে। এগুলো বলেই এক মুহূর্ত দেরি না করে কল কেটে ইমার্জেন্সি এয়ারলাইন্সে খবর নিয়ে জানতে পারে লাস্ট ফ্লাইট সন্ধ্যা 7টায় চলে গেছে। আবহাওয়ার অবস্থা আশঙ্কাজনক, তাই লাস্ট নাইট যে ফ্লাইটটা ছিল সেটা পোস্টপন্ড করা হয়েছে। আগামীকাল ছাড়া কোনো ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে যাবে না। এসব শুনে শব্দের মনে হলো তার দুনিয়াটা দুলে উঠল। চিন্তায় মাথা কাজ করছে না। চোখের সামনে রোদসীর মুখটা বারবার ভেসে উঠছে। সেই গুলুমুলো মেয়েটা সারাদিন আচার নিয়ে বসে থেকে এটা ওটা বায়না ধরে। সব শেষে হঠাৎ করে শ্রেয়ার মুখটা ভেসে উঠল। শ্রেয়া শব্দের বিছানার উপর বসে আছে। শব্দ ওদিকে তাকাতেই হেসে বলে উঠল, দাদাই জানো, আমার না একা ভালো লাগে না। আমি তাবাসুমকে নিয়ে যাই, তাহলে আমার আর একা লাগবে না। এটা বলে শ্রেয়া বিভৎস চিৎকার দিয়ে কান্না করে উঠল। শব্দ তখনই শ্রেয়ার মুখের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শ্রেয়া আবারও বলে, জানো, আমি তোমাকে অনেক মিস করি, কিন্তু তুমি তো আর আমার কাছে আসবে না, তাই আমি তাবাসুমকে নিতে এসেছি। ওকে নিয়ে তবেই ফিরবো। এবার শব্দ কথা বলার চেষ্টা করলো। মনে হচ্ছে গলাটা কেউ টিপে ধরে আছে, কথা বের হচ্ছে না। তবু অনেক চেষ্টা করে বলল, তুমি কাউকে নেবে না? শ্রেয়া কান্না থামিয়ে অবাক চোখে তাকিয়ে বলে, তাহলে বাবুকে নেই? শব্দ চিৎকার দিয়ে ওঠে, তুমি কাউকে নেবে না, চলে যাও, চলে যাও। হাতের সামনে ফুলদানিটা ছুঁড়ে মারে। এতে দেওয়ালে বাড়ি খেয়ে সেটা অনেক টুকরো টুকরো হয়ে আশেপাশে ছিটকে পড়ে। শ্রেয়া ছলো ছলো চোখে তাকিয়ে বলে, আমার জন্য একটু মায়া হয় না দাদা? এর মধ্যে দরজায় অনবরত করাঘাতের শব্দ। দরজার দিকে তাকিয়ে আবারও বিছানার দিকে তাকাই, কেউ নেই। সারা ঘরে চোখ বুলিয়ে দেখে, সে ছাড়া রুমে কেউ নেই। ফ্লোরে ভাঙ্গা ফুলদানি ছড়িয়ে ছিটিয়ে আছে। শব্দ দেওয়াল ধরে কোনো মতে দরজার সামনে যে দরজা খুলে দিতেই এক লোক হুড়মুড় করে ঘরে ঢোকে। আশেপাশে তাকিয়ে বলে, সাবজি কে করছেন? ইয়ে সব কিউ তারা? শব্দ কিছু না বলে হেঁটে বিছানায় বসে। লোকটা ইংলিশ বোঝে না, বাংলা ভালো করে না বুঝলেও একটু আধটু বোঝে, তাই শব্দ বলে, अब्दुल माफ करिए, मैं बहुत परेशान हूँ। मेरे बहन प्रेग्नेंट था, सुबह की उसका ऑपरेशन हुआ है। उसका तबीयत अच्छे नहीं है। एयरलाइंस को कॉल किया था, पर मौसम खराब होने के लिए अब सब बंद है। লোকটা বোধহয় শব্দের কথা বুঝলো। লোকটা দুঃখ প্রকাশ করে চলে যায়। 72 ঘন্টা পর শব্দ এসেছে। রোদসীর অবস্থা আগের থেকে উন্নত হলেও বাবুর অবস্থা আগের মতোই। কোনো উন্নতি ডক্টররা দেখতে পাচ্ছে না। তার মধ্যে ডক্টর জানিয়েছে বাবুর হাটে ছোট একটা ছিদ্র আছে। এটা শোনার পর রোদসীর পাগলামি আরও বেড়ে যায়, আর বারবার ডুকরে কেঁদে ওঠে। একটু পরপরই বলে মেয়েকে দেখবে। এদিকে রোদসীর এই অবস্থা, ওদিকে বাবুর অবস্থা এমন।
শব্দের এমন মনে হচ্ছে অথই সাগরে পড়েছে। সাইফও বসে নেই, লোকটাও বাবুর জন্য এটা আনো ওটা আনো এসবের দৌড়াদৌড়ির মধ্যে আছে। আর রোদসী দেখাশোনা করছে শব্দ দোয়া করে এমন দিন যেন কারো জীবনে না আসে। এমন দিন যে সে কিভাবে পার করেছে একমাত্র সেই জানে। রোদসীর কান্না বাড়তে থাকে, সাথে পাগলামি তো আছেই। তাই শব্দ ডক্টর ডেকে বলে তাকে যেন ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতে। ডক্টরও শব্দের কথা মতো রোদসীকে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পর রোদসী ঘুমিয়ে পড়ে। রোদসী ঘুমিয়ে পড়ার পর কেবিন থেকে বেরিয়ে শব্দ বেবির কেবিনে যায়। বেবিও ঘুমাচ্ছে। শব্দ যেয়ে বাবুর মুখের দিকে তাকিয়ে পাশের চেয়ার টেনে বসলো। শব্দ বসার সাথে সাথে রুমে থাকা নার্সটা কেবিন থেকে বেরিয়ে যায়। শব্দ বাবুর মুখের দিকে তাকায়, কি স্নিগ্ধ লাগছে, একদম একটা ফুলের মতো। রোদসী বাবুর নাম রেখেছে রিন্তিহা উর্জা। মেয়েটার সাথে নামটা একদম মিল পায় শব্দ। রিন্তিয়া অর্থ একটি সুন্দর ফুল, আর মেয়েটাকে দেখে সর্বপ্রথম কোনো পবিত্র ফুলের কথাই মনে পড়বে। শব্দ নার্সকে ডাকলে সে আসতেই শব্দ বলে বাবুকে তার কোলে উঠিয়ে দিতে। নার্স রিন্তিহাকে কোলে তুলে দিতেই শব্দের মনে হলো সে কোনো তুলো কোলে নিয়েছে। রিন্তিহাকে পুতুলের মতো লাগছে। রিন্তিয়া কোলে নাও মাত্রই রিন্তিয়া নড়ে চড়ে তাকালো। চোখ দেখে শব্দ চমকে উঠল। চোখগুলো কেমন ধূসর রাঙ্গা, বনের ঠিক করা চেনা পরিচিত কারোর সাথে মিল। কিছুক্ষণ থমকে তাকিয়ে রইল শব্দ। শ্রেয়ার মতো, হ্যাঁ, আর কিছুটা ধারালো চোখ, ঠিক উচ্ছ্বাসের মতো। কিন্তু রিন্তিয়ার সাথে ওদের সম্পর্ক কি? ওদের সাথে তো রক্তের সম্পর্ক নেই, তাহলে কোইন্সিডেন্স? শব্দের হাত পা কেঁপে উঠল। সে নার্সের কাছে রিন্তিহাকে দিয়ে উঠে দাঁড়াতেই সাইফ দরজা ঠেলে ভিতরে আসে। কিন্তু শব্দ এক মুহূর্তে না দাঁড়িয়ে এলোমেলো পায়ে বেরিয়ে আসলো। আর সাইফ অবাক নয়নে তা দেখল। শব্দ যে রোদসী কেবিনের সামনে ওয়েটিং চেয়ারে ধপ করে বসে পড়ল। তার মাথা কাজ করছে না। উচ্ছ্বাস বা শ্রেয়ার সাথে রিন্থিয়ার কি সম্পর্ক? আর শ্রেয়া মারা যাবার 3 বছর পর হঠাৎ হ্যালুসিনেশন, এগুলো কি আসলেই হয়? আর কোইন্সিডেন্ট? এতটা মিল, এটা কি আদৌ সম্ভব? শব্দ উঠে রোদসী কেবিনের দরজায় দাঁড়ায়। কিছু সময় নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে। রোদসী কপালের উপর হাত রেখে রুমের সিলিংটার দিকে তাকিয়েছিল। দরজার আওয়াজ হতেই দরজার দিকে তাকিয়ে দেখে শব্দ দাঁড়িয়ে আছে। রোদসী আলতো হেসে আবারও চোখ সিলিংয়ে নিবদ্ধ করে। শব্দ নিঃশব্দে হেঁটে এসে রোদসী বেডের পাশে টুল টেনে এনে বসে। তারপর কিছু সময় নিয়ে মুখ খোলে। আমি সরি। রোদসী শব্দর দিকে ফিরে তাকিয়ে বলে, কেন? এই যে সময়ে তোর আমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন আমি তোর পাশে থাকতে পারলাম না। রোদসী হাসলো। যা হবার তা হয়ে গেছে ভাইয়া। আর সাইফ সাহেবকে ধন্যবাদ জানিও, উনি অনেক ধকল সামলেছে। শব্দ মাথা নাড়িয়ে হাসলো। রোদসী বলল, উর্জাকে দেখো। শব্দ দৃঢ় দৃষ্টি নিবন্ধন করলো রোদসীর পানে। তারপর গম্ভীর কণ্ঠে জবাব দেয়, রিন্তিহাকে দেখেছি, ঘুমাচ্ছে। রিন্তিহা দেখতে কিছুটা আমার এক বন্ধুর মতন লাগে। কি আশ্চর্যের ব্যাপার, তাই না? আর ওর চোখটা ধূসর রঙের, ঠিক শ্রেয়ার সাথে মিল, আর আমার সে বন্ধুর মতো। শব্দ একসাথে এতগুলো কথা বলে থামলো। রোদসীর ভিতরটা কেমন যেন কেঁপে উঠল মনে হলো। তার চোখের বর্ণনা শুনে সর্বোত্তম একটা শ্যামবর্ণের পুরুষটার মুখ রোদসীর চোখে ভেসে উঠল। যে চোখের বর্ণনা শব্দ দিয়েছে, সেই চোখ, হ্যাঁ, সেই ধারালো চোখ খুব কাছ থেকে দেখেছে রোদসী। তাহলে মেয়ে কি তার মতোই হয়েছে, যার থেকে এত পালিয়ে বাঁচল? আচ্ছা, সে যখন জানবে তাদের ছোট ছোট হাত পা, লালচো ঠোঁট, ধূসর রঙের ধারালো চোখের একটা জীবন্ত পুতুল পৃথিবীতে এসেছে, তাহলে মাহাদির রিয়াকশন কেমন হবে? সে কি খুশি হবে? রোদসী আর ভাবতে ইচ্ছে হলো না। চোখ বন্ধ করতে চোখের কান্নিস থেকে চোখের জলের রাশি গড়িয়ে পড়ল। শব্দ সেটা দেখে রোদসীকে জিজ্ঞেস করে, খারাপ লাগছে কি না? ডাক্তার ডাকবে? রোদসী মাথা নাড়িয়ে না বলে সে ঠিক আছে। তাই শব্দ উঠে দাঁড়ায়। এখন রোদসীকে একটু সময় দেওয়া উচিত, ব্যক্তিগত সময়। শব্দ কেবিনের বাহিরে এসে ফোন বের করে। এত ঝামেলার মাঝে ওষা মেহেজাবিন নামক এক রমণীর খবরই নেওয়া হয়নি শব্দের। তাই ওষার নম্বর ডায়াল করে শব্দ হেঁটে সে কাছের সামনে। তারপর রাস্তার বাহিরে চোখ রাখে। আজকে আকাশটা কত স্বচ্ছ, মেঘগুলো ঘুরছে।
এসব দেখতে দেখতে উষাকে কল করে। কল দেওয়ার কিছুক্ষণ পরেই কল রিসিভ হয়। শব্দ কিছু বলার আগে ওপাশ থেকে এক রমণীর উতলা কণ্ঠস্বর ভেসে আসে শব্দর কানে। শব্দ হাসে, মেয়েটা আসলেই বাচ্চা। শব্দ উষাকে থামতে বলে, তারপর বলতে শুরু করে। আপনার সব প্রশ্নের জবাব আপনি পাবেন। আগে একটু শান্ত হন, তারপর পানি খান। রাখেন আপনার পানি, আগে বলুন কই ছিলেন, আর হঠাৎ করে এমন কেউ গায়েব হয়ে যায়? কতগুলো কল দিয়েছি, সে খেয়াল আছে আপনার? এদিকে যে আমার কত চিন্তা হচ্ছিল, সে খেয়াল আছে আপনার? অবশ্য খেয়াল রাখবেনই বা কেন, কেউই আমি আপনার। শব্দ হাসে। এত এত অভিযোগ শুনে মেয়েটা তাহলে অভিমানও করতে জানে। শব্দ এবার বলতে শুরু করে। আমি ঢাকাতে ছিলাম না, হঠাৎ করেই ভারতে যেতে হয়েছে। আর ওখানে সকালে পৌঁছে অপারেশন করে বাসায় ফিরতে না ফিরতেই আমার কলিগের কল আসে। আপনাকে তো আগেই বলেছিলাম আমার বোন প্রেগনেন্ট ছিল। আমি যেতে চাইনি, তাও জোর করে ভারতে গিয়েছি। তবুও মন টিকল না। রাতে কলিগের কল আসে এবং বলে আমার বোন ওয়াশরুমে স্লিপ খেয়ে পড়ে গেছে। তখন তার সি সেকশন করা হয়ে গিয়েছিল, কিন্তু বাবু আর মা দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এয়ারলাইন্সে কল করলাম, ওখানের আবহাওয়া ত্রুটি থাকার কারণে ফ্লাইট পোস্টপন্ড। সেই দিনটা আমার কেমন দম বন্ধ কেটেছে তা আমি কাউকে বোঝাতে পারবো না। তারপর তো দেশে ফিরে বাবু আর বোনের আশেপাশেই ছিলাম। কিভাবে কি হলো বুঝতেই তো পারছেন, ব্যস্ত ছিলাম। উষা শান্ত হয়ে যায়, তারপর জিজ্ঞেস করে। আপু ঠিক আছে, আর বাবু? শব্দ একটু হাসার চেষ্টা করে জবাব করে। আপনার আপু এখন আগের থেকে সুস্থ, কিন্তু রিন্তিহার কন্ডিশন। এতটুকু বলে শব্দ চুপ হয়ে যায়। এ তো উষা আরও উতলা হয়ে জিজ্ঞেস করে। কি হয়েছে বাবুর? ঠিক আছে, কথা বলছেন না কেন? রিন্তিহা ঠিক আছে, তবে ডক্টর জানিয়েছে ওর হার্টে ছোট একটা ছিদ্র আছে। ঠিক মতন কেয়ার আর ডাক্তারের কথা মতন চিকিৎসা চললেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন রাখি। উষার আরেকটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই প্রাণঘাতী পুরুষের সাথে, তবে সময় আর পরিস্থিতি বিবেচনা করে তা বলতে আর সাহস করে না উষা। তাই আচ্ছা বলে কল কেটে দেয়। শব্দ কল কেটে কি যেন মনে করে উচ্ছ্বাসকে কল করে। কল রিসিভ না হয় আবারও রোদসী কেবিনের দিকে যে দরজা ধরতে শব্দর ফোনটা পিপ পিপ আওয়াজ করে কেঁপে উঠল। শব্দ ফোনের দিকে তাকিয়ে দেখে উচ্ছ্বাস কল দিয়েছে, তাই দরজা ছেড়ে আবারও কাছের গ্লাসের সামনে সে দাঁড়িয়ে রাস্তায় চোখ রেখে কল রিসিভ করে। কানে ধরতেই ও পাশ থেকে ব্যস্ত কণ্ঠে উচ্ছ্বাস বলে ওঠে। কল দিয়েছিলে? আসলে আমি একটু ব্যস্ত। আমার বোনের মেয়ে বাবু হয়েছে, সময় পেলে দেখে যাস। হাতে একটু সময় নেই, বুঝেছি তো। এখনো সাইকিয়াট্রিস্টের কাছে আমি, কাউন্সিলিং চলছে। সময় পেলে অবশ্যই কোনো সময় দেখতে যাব। শব্দ উচ্ছ্বাসের কথা শুনে আর কিছু না বলে কল কেটে দিয়ে আবারও রোদসী কেবিনে চলে যায়। সেদিনের পর দিন 7 পর রোদসী এবং রিন্তিহাকে রিলিজ করে বাসায় আনা হয়েছে। ডাক্তার বলেছে ঠিকমতো দেখাশোনা এবং সময় মতো চেক আপ করলেই রিন্তিহা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দুশ্চিন্তার কোনো কারণেই এতে সবাই সহমত পোষণ করলেই রোদসী আর রিন্তিহাকে বাসায় শিফট করা হয়। এখন রোদসীর অবস্থা ঠিকঠাক থাকলেও রিন্তিহা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। রিন্তিহার সবেমাত্র 3 মাস পড়ল। আজকে কথা ছিল শব্দ, রোদসী এবং রিন্তিহাকে নিয়ে হসপিটালে যাবে, কিন্তু বরাবরের মতোই আবারও ইমার্জেন্সি অপারেশন পরেই শব্দ যেতে পারে না। তাই কল করে সাইফকে রিকোয়েস্ট করে যাতে রোদসী আর রিন্তিহাকে যেন একটু হসপিটালে নিয়ে যায়। সাইফ হলো তৎপর লোক, সময় অনুযায়ী বাসায় হাজির। এদিকে রিন্তিহার কান্না থামছে না, তার জন্য রোদসীও রেডি হতে পারছে না। সাইফ এগিয়ে এসে রিন্তিহাকে কোলে নিয়ে বলে, আমি ওকে নিয়েছি, তুমি রেডি হয়ে আসো। রোদসী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিজের রুমে চলে যায়। কোনো মতে একটা শাড়ি পেঁচিয়ে নিচে চলে আসে। তা দেখে সাইফ বলে, তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আসো। রোদসী আস্তে নেমে আসে, রিন্তিহাকে নেওয়ার জন্য হাত পাতে এবং বলে, পূজাকে আমার কাছে দিন, আপনি তো ড্রাইভ করবেন, আপনার সমস্যা হবে। সমস্যা নেই, এসো। সেফ আগে হেঁটে এসে রোদসীর জন্য গাড়ি দরজা খুলে দেয়। রোদসী হেসে গাড়িতে উঠে বসে। সাইফও ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতেই রোদসী বোঝে সাইফের রিন্তিহাকে সামলে ড্রাইভ করতে হিমশিম খেতে হচ্ছে। তাই রোদসী বলে, এবং উজাকে নিয়ে পারবে না, উল্টো ব্যথা পেতে পারে। আপনি উজাকে আমার কাছে দিয়ে ড্রাইভ করুন, তারপর হসপিটালে যে না হয় আপনি উজাকে নিলেন। সাইফের আসলে রিন্তিহাকে কোলে নিয়ে ড্রাইভ করতে সমস্যা হচ্ছিল, তাই সে দ্বিমত না করে রিন্তিহাকে কোল থেকে রোদসীকে দিয়ে দেয়।
হসপিটালে এসে রিন্তিহাকে ডাক্তার চেক আপ করে জানায় সে এখন মোটামুটি রিকভারি করে আসছে, আর আরও কেয়ার করতে হবে। এসব শুনে রোদসী এবং সাইফ একে অপরের দিকে তাকায়। আবারও ডাক্তারের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসে। তারপর ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসলে রিন্তিহাকে সাইফ কোলে তুলে নেয়, আর রোদসী তা দেখে হাসে। উচ্ছ্বাসের আজকে শেষ কাউন্সিলিং ছিল, তাই ডক্টর বলেছে হসপিটালে আসতে চেম্বারে যাবার আর দরকার নেই। সে কথা শুনে মাত্রই হসপিটালে এসেছিল কাউন্সিলিংয়ের জন্য। কি মনে হতেই পাশে তাকে হঠাৎ করে রোদসীকে দেখে। রোদসীর সাথে এক লোক, তার কোলে বাবু দেখে উচ্ছ্বাস থমকে দাঁড়িয়ে যায়। সাথে সাইফ আর কোলে বাবু দেখে মনে হচ্ছে উচ্ছ্বাসের দুনিয়া দুলে উঠল। এসব বিশ্বাস হচ্ছে না, শেষে কিনা রোদসী। না, এ হতে পারে না। দ্রুত পা বাড়াতে ভিড়ের মধ্যে রোদসীকে হারিয়ে ফেলে উচ্ছ্বাস। তার মনে হচ্ছে তার জানটাকেও বের করে নিয়ে যেতে চাইছে। কোনো মতে পকেট হাতড়ে ফোন বের করে শব্দকে কল দিয়ে এলোমেলো পায়ে বাহিরের দিকে হেঁটে আসে। শব্দ কল রিসিভ করতেই উচ্ছ্বাস ভাঙ্গা ভাঙ্গা ভাবে বলে, ভাই, আমার বউকে মাত্র দেখেছে কি বলছিস? কই তুই? হসপিটালে। ও বিয়ে করে নিয়েছে, বেবি আছে। মাত্র এক লোকের সাথে বেরিয়ে গেল। আমি আগাতে গেলেই হারিয়ে গেল। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। ওকে তাহলে আমার সাথে চিট করছে? তাই বাসা থেকে পালানোর পর ওকে আমি খুঁজে পাইনি। তুই শিওর কি করে যে তোর বউ তোকে চিট করেছে? বিয়ের আগে বা বিয়ের পরে এমন কিছু দেখেছিস? আমার জানা মতো ও বিয়ের আগে এমন ছিল না। ওর লাইফে কেউ ছিল না। আমি নিজের চোখে দেখেছি। ওর সাথে একটা লোক ছিল, আর তার কোলে একটা বাচ্চা ছিল। তাহলে তুই সামনাসামনি যাসনি কেন? অনেক ভিড় ছিল, আমি পিছন থেকে দেখেছি। সামনের দিকে যেতে যেতে হারিয়ে গেল ওরা। বুঝেছি। তুই এক কাজ কর, হাসপাতালে গিয়ে খবর নে ভালো মতো, আর দেখ তোর বউয়ের সাথে লোকটা আর বাচ্চাটা কে বা কার ছিল। আগে খবর নিয়ে পরে জাজ কর। উচ্ছ্বাস সাথে সাথে শব্দের দিকে তাকালো। এই কথাটা তার মাথায় আসেনি। তারপর উচ্ছ্বাস শব্দের থেকে বিদায় নিয়ে তাৎক্ষণিক ওখান থেকে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতাল থেকে বের হয়ে রোদসী কেমন চুপটি করে রিন্তিহাকে কোলে নিয়ে বসে আছে। তাই সাইফ বলল, তাবাচ্ছুমের পার্কে বসবে? রোদসী সাইফের দিকে তাকালো। সাইফের কথা শুনে সাইফ ধীরে বলল, তোমাকে দেখে মনে হলো তোমার মন খারাপ, তাই বললাম আর কি। রোদসী মাথা নেড়ে বলে, আমি ঠিক আছি, পার্কে বসবো, সমস্যা নেই। সাইফ সম্মতি জানিয়ে ড্রাইভ করতে লাগলো। গন্তব্য তাদের এখন আপাতত পার্কে। হাসপাতালের রিসিপশনে গিয়ে তড়িঘড়ি করে উচ্ছ্বাস পৌঁছালো। এক্সকিউজ মি। রিসিপশনের মেয়েটি উচ্ছ্বাসের পানে চাইলো। উচ্ছ্বাসকে কেমন পাগলেটে লাগছে, তবুও মুখে হাসি ফুটিয়ে মেয়েটি বলল, ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আমার একজনের ব্যাপারে জানার ছিল। পেশেন্ট হবে হয়তো। আপনি কি একটু বলতে পারবেন? আমাকে সাহায্য করতে পারবেন? মেয়েটি এবার সিরিয়াস মুখে উচ্ছ্বাসের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তারপর বলে, সরি স্যার, এটা আমাদের নিয়মের বাহিরে। আমরা আপনাকে কারোর ব্যাপারে বলতে পারবো না বা কোনো রিপোর্ট দেখাতে পারবো না। এটা আমাদের হাসপাতালের কর্তৃপক্ষ জানলে আমার সমস্যা হবে। বলেই মেয়েটি ঘুরে কম্পিউটারে কাজ করতে শুরু করলো। তবু উচ্ছ্বাস নিজেকে শান্ত রেখে বলে, আচ্ছা, রিপোর্ট দেখাতে হবে না। আপনি যা সেটুকু বলুন, স্বাগত এখন পর্যন্ত রোদসী তাপস্তুম নামের কোনো মেয়ে ছিল কিনা, সাথে একটা লোক আর বাচ্চাও ছিল। মেয়েটি এবার আবারও উচ্ছ্বাসের দিকে তাকালো। তারপর বলল, আপনাকে কতবার বলবো, হাসপাতালে পেশেন্টদের খবর আমরা বাহিরে বলি না, এটা নিয়মের বাহিরে। তবে আপনি অনুমতি আনতে পারলে আমরা ব্যাপারটা বিবেচনা করে বলতে পারি। উচ্ছ্বাসের মেজাজ আরও খারাপের দিকে যাচ্ছিল। তবুও সে যার কাছে কাউন্সিলিং করছে তাকে কল দিয়ে বলে, রিসিপশন থেকে আমি একজনের ব্যাপারে জানবো, আপনি একটু ওনাকে বলে দিন তো। লোকটা মেয়েটির সাথে কথা বলল। মেয়েটিকে বুঝিয়ে দিতে মেয়েটি সম্মতি জানিয়ে ফোন ফিরিয়ে দেয় উচ্ছ্বাসের কাছে। তারপর বলে, স্যার, অনুমতি দিলেও আমার কাছে কাগজ নেই, তবে আমি আপনাকে কিছু ডিটেলস বলতে পারবো। পেশেন্টের নাম তাবাসসুম, আর 3 মাস আগে সিজারে মেয়ে বেবি হয়েছিল, এবং আমাদের কাছে বেবির জন্মের সময় একটা বন্ড পেপার আছে যেটায় ডক্টর সাইফ আকন সিগনেচার করেছেন। সিজারের সময় এমার্জেন্সি পড়েছিল, মেয়েটা মনে হয় স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল, যার কারণে প্রচুর ব্লাড চায় এবং বেবি উল্টে যাওয়ায় তাকে ইমিডিয়েটলি সি সেকশন করা হয়। এবং যতটুকু সার্ভেতে শো করেছে তাতে বেবির হার্টে একটা ছিদ্র আছে, যার কারণে তার বেবিকে নিয়ে কাউন্সিলিং করতে আসা লাগে। এবং আজকেও তিনি এসেছিলেন।
তার বেবির চেক আপের জন্য। এতটুকুই তথ্য আমার কাছে আছে। ধন্যবাদ স্যার। উচ্ছ্বাসের মাথা কাজ করছে না। রোদসী শেষ পর্যন্ত তাকে এভাবে ঠকালো, বিয়ে করে নিল এভাবে। আর বাচ্চাটা, মেয়েটা আসলো কিভাবে, বাচ্চাটা কার? এত সব ভেবেই পায় না উচ্ছ্বাস। ভাবতে ভাবতে হেঁটে এসে পাশের ওয়েটিং রুমে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ে। নিজের মাথার চুল আঁকড়ে ধরে। তার মাথা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। এগুলো কিভাবে করলো রোদসী? আর বাচ্চাটা কার? উচ্ছ্বাস হসপিটালের থেকে বের হয়ে কোনো মতে শব্দের হসপিটালে আসে। তারপর হসপিটাল থেকে যত তথ্য পাই তা শেয়ার করে শব্দ সব শান্ত ভঙ্গিতে বসে শোনে। উচ্ছ্বাস শব্দকে বলে, আমি বুঝতে পারছি না ও এইভাবে বিদ্রোহ কিভাবে করলো। আর বাচ্চাটা? এ বলে শব্দের পানে তাকাই উচ্ছ্বাস। বাচ্চাটাকে কেন টানছিস তুই? এখানে বাচ্চাটার তো কোনো দোষ আমি দেখছি না। শীতল শোনালো শব্দের এই প্রশ্নটা। উচ্ছ্বাস তাকিয়ে কিছুটা উচ্চস্বরে বলে, তাহলে কি করবো ভাই? নিজের বউকে অন্য কারোর সাথে দেখলে কার মাথা ঠিক থাকে? তুই পারতি। আমি যদি ওদের ধরতে পারতাম, প্রথমে লোকটাকে খুন করতাম। আর ওদের যে কি করতাম তা আমি নিজেও জানি না। এগুলো বলে উচ্ছ্বাস রাগে ফসফস করে শ্বাস ছাড়ল। এখন উচ্ছ্বাসকে ঠিক একটা হিংস্র বাঘের মতো লাগছে। চোখগুলো রক্তলাল হয়ে আছে। শব্দ উচ্ছ্বাসের কথা শুনে এবং শব্দ উচ্ছ্বাসকে শান্ত হতে বলে। তারপর জিজ্ঞেস করে, বাচ্চাটার বয়স কত হবে? অ্যারাউন্ড 3 months মেবি। তোর বউ পালিয়েছে কবে হিসেব কর। এমনও তো হতে পারে বেবিটা তোর। উচ্ছ্বাস চমকে শব্দের দিকে তাকাই। এই কথাটা তার মাথায় আসেনি। তারপর উচ্ছ্বাস হিসাব কষতে বসে। রতুষী পালিয়েছে প্রায় 1 বছরের বেশি। আর বেবি হতে 10 মাস লাগে, সাথে 3 মাস, তাহলে মোট 13 মাস। তাহলে রতুষী পালানোর আগেই বা ওই সময়ই বেবি কনসিভ করেছে। আর গর্ভ অবস্থায় বিয়ে বা ডিভোর্স কিছুই হয় না। আর রোদসী জানে উচ্ছ্বাস মরে গেল রোদসীকে ডিভোর্স দিবে না। তাই ডিভোর্স লেটার পাঠিয়ে ঘুমন্ত বাঘকে জাগানোর সাহসও রোদসী করবে না। সব হিসাবে মেলানোর পর উচ্ছ্বাস বিস্ফোরিত নয়নে শব্দের পানে তাকায়। শব্দ মাথা নাড়িয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। উচ্ছ্বাস কোনো কথা না বলে দাঁড়িয়ে যায়। সেই প্রথমের মতো খ্যাপাটে দেখালো উচ্ছ্বাসকে। উচ্ছ্বাস ভয়ঙ্কর শীতল কণ্ঠে শব্দকে বলে, বেবিটা আমার। আর রোদিশ আমার ফাদারহুডের বেস্ট মোমেন্টগুলো থেকে বঞ্চিত করেছে। আমি ওকে পেলে যে কি করব আমি জানি না। বাট আই সোয়ার আই উইল কিল হার। আই উইল নেভার ফরগিভ হার ফর হার দিস মিস্টেক্স। আর পালানো, এটার জন্য কোন শাস্তি অপেক্ষা করছে আমি সেটা নিজেও বলতে পারছি না। শি মেড মি সাইকো। শব্দ বুঝলো উচ্ছ্বাস নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তবুও শব্দ বোঝানোর ভঙ্গিতে বলল, মাথা ঠান্ডা কর। যেহেতু তুই এই শহরে ওকে দেখেছিস, তাহলে এই শহরেই কোথাও বা আছে। ওর ব্যাপারে খোঁজ নে, দেখ কোথায় আছে। আর শুধু যে ওর মিস্টেক আছে তা বলবো না, তোরও আছে। না হলেও এমন করতো না। তাই যা করবি আমি প্রফেস করব, ভেবে চিন্তে করবি। এগুলো পরে চিন্তা করা যাবে। এখন মাথা ঠান্ডা কর। রাত অনেক হয়েছে, বাসায় যা। আমিও বাসায় যাব, আমার বোন অপেক্ষা করছে। উচ্ছ্বাস আর কোনো কথা না বলে শব্দের কেবিন থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা করে। আর শব্দ বাসার দিকে চলে আসে। রাতে ডিনার করতে বসলে শব্দ রোদসীকে জিজ্ঞেস করে ডক্টর কি বলেছে। রোদসী জানেই আগে থেকে ওর যা মোটামুটি ভালো পর্যায়ে আছে। শব্দ খাবার খেতে খেতে উচ্ছ্বাসের কথা চিন্তা করছিল। রোদসী খাওয়া শেষ করে উঠতে যাবে, তখনই শব্দের উপর চোখ পড়ে। তারপর রোদসী শব্দকে প্রশ্ন করে, ভাই কিছু কি হয়েছে? তোমার কেমন চিন্তিত দেখাচ্ছে। শব্দ মাত্রই খাবার মুখে দিয়েছিল। রোদসীর কথা শুনে শব্দ রোদসীর মুখের দিকে তাকায়। তারপর মুখের খাবারটা শেষ করে বলে, আমার এক বন্ধুর কথা চিন্তা করছি। তোমার বন্ধুর চিন্তা? ছেলেটা ভালো। স্কুল কলেজ আমরা একসাথেই ছিলাম। কারোর সাথে অত মিশতো না, নিজের মতোই থাকতো। তারপর কলেজ কমপ্লিট করার পর আমাদের আর যোগাযোগ ছিল না। ওই যে ওর বোন আর ভাইয়ের বিয়েতে তো সেই দিন গেলাম। ওর সাথে যোগাযোগ না থাকার কারণ ছিল আমি মেডিকেলে চলে যাই আর ও ভার্সিটিতে চলে যায়। তাই আমাদের মধ্যে আর অত কথাবার্তা হয়নি। হঠাৎ একদিন ওর পরিবারের একজন অসুস্থ হয়, আর তো ওরা হসপিটালে নিয়ে আসে। তখনই আবার দেখা হলো। তাহলে এখানে চিন্তা করার কি আছে? চিন্তা এখানে না, ছেলেটার মারাত্মক অ্যাঙ্গার ইস্যু আছে। ঘাড়তাড়াও বলতে পারিস। যা ওর লাগবে তো লাগবেই, সেটা যেভাবেই হোক না কেন, তা নিতেই হবে। কলেজে একবার ওর মারামারি দেখেছিলাম। ও একটা ঘুমন্ত বাঘ।
চুপচাপ থাকে, তবে রেগে গেলে মানুষ খুন করতেও সময় লাগবে না। এসব কথা শুনে সর্বপ্রথম রোদসীর উচ্ছ্বাসের কথা মনে হলো, তাই আরো আগ্রহী দৃষ্টিতে মনোযোগী শ্রোতার মতো শব্দের কথা শুনতে লাগলো, শব্দ আরো বলতে লাগলো। এতটুকু পর্যন্ত হলেও ঠিক ছিল, কিন্তু ছেলেটা বিয়ে করার 7 মাস পর ওর বউ পালায়, কারণ ওর এই অ্যাঙ্গার ইস্যু। আর বুঝোসই তো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, ঠিক তো স্বামীর মতো। সে যাই হোক, ও ওর বউয়ের অনেক খোঁজ করেছে কিন্তু পায়নি। তার মধ্যে ওর যে সমস্যাটা ছিল তার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো শুরু করে। আজকে ওর কাউন্সিলিং এর লাস্ট ডেট ছিল, আর জানিস কি হয়েছে? আজকেই ও ওর বউকে দেখে এই হাসপাতালে, সাথে নাকি একটা লোক ছিল যার কোলে নাকি বাবু ছিল। এখন তো ও রেগে শেষ। আমি বুঝি না ওরা প্রবলেমগুলো সলভ না করে এত জটিল করে কেন। ছেলেটার অবস্থা ভেবেই আমার খারাপ লাগছে। কোন হসপিটাল ছিল ভাইয়া? এফ হসপিটাল, উর্জা ওখানেই হলো। রোদসী চমকে, তারপর নিজেকে সামলে একটা কাঁচের গ্লাসে পানি খেতে জিজ্ঞেস করে। আচ্ছা, তোমার বন্ধুর নাম কি? উচ্ছ্বাস। রোদসীর হাত থেমে যায়, হাতে কাছের গ্লাসটা শোভা পেল। মেঝেতে ভাঙ্গা অবস্থায় টুকরো টুকরো কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়লো আশেপাশে, সাথে পানিগুলো গড়িয়ে পড়লো কত দ্রুত। মানুষটা নামছিলে রোদসী আর পানিটুকু গিলতে পারল না। পানিটুকু রোদসীর নাকে মুখে উঠে যায়। কাশতে কাশতে কোনো মতে হাত দিয়ে চেয়ার ধরে। শব্দ অবাক চোখে রোদসীকে দেখে। রোদসী কোনো মতে চেয়ারটা ধরে দাঁড়িয়ে শব্দের পানে তাকায়। তার হাত পা কাঁপছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে। ঠিক সেই প্রথম দিনে রোদসীকে দেখলো, মনে হচ্ছে শব্দের কাছে। শব্দ রোদসীর লাল হয়ে যাওয়া লালচে মুখটার দিকে তাকিয়ে থেকে এসে রোদসীকে ধরে চেয়ারে বসায়। রোদসী ভয়াতুর দৃষ্টিতে শব্দের দিকে তাকায়, কিন্তু এর কারণ শব্দ খুঁজে পেল না। হঠাৎ এমন উত্তেজিত হবার কারণ কি, বাকি শুনি মেয়েটা এত ভয় পেল। শব্দ রোদসীর লাল হয়ে যাওয়া লালচে মুখটার দিকে তাকিয়ে থেকে এসে রোদসীকে ধরে চেয়ারে বসায়। রোদসী ভয়তোর দৃষ্টিতে শব্দের দিকে তাকায়, কিন্তু এর কারণ শব্দ খুঁজে পেল না। হঠাৎ এমন উত্তেজিত হবার কারণ কি, বা কি শুনেই মেয়েটা এত ভয় পেল। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে শব্দ রোদসীকে পরোক্ষ করে বলে, তুই উচ্ছ্বাসকে চিনিস? রোদসীর শব্দের পানে চমকে তাকায়। রোদসীর চোখ দিয়ে অনবরত পানি উপচে পড়ছে। কান্নার তাড়নায় গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, তবুও কোনো মতে মাথা নাড়ায়। তাই শব্দ কিছুটা উচ্চস্বরে জিজ্ঞেস করে,